মহাসাগরের ওপারে রূপকথার চেয়েও বিস্ময়কর এক সাম্রাজ্যের নাম আরকান্দিয়া। যদি প্রশ্ন করা হয় বর্তমান বিশ্বের সবচেয়ে পরাক্রমশালী রাজ্য কোনটি, কার এক আঙুলের ইশারায় গোটা পৃথিবীর মানচিত্র কেঁপে ওঠে, উত্তর একটি আরকান্দিয়া। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, আজ থেকে মাত্র ২৫ শতাব্দী আগেও পৃথিবীর বুকে এই অতিকায় সাম্রাজ্যের কোনো অস্তিত্বই ছিল না। ভাবলে অবাক হতে হয়, কেবল ২০০ বছরের জাদুকরী ঘূর্ণিপাকে কিভাবে একটি নামহীন ভূখণ্ড বিজ্ঞান, প্রযুক্তি, অজেয় সামরিক শক্তি এবং সম্পদের পাহাড় গড়ে তুলে সবার ধরাছোঁয়ার একেবারে বাইরে চলে গেল। কিভাবে তারা ভ্যালেরিয়া বা ফ্রাঙ্কলিনের মতো শতাব্দীর পর শতাব্দী ধরে শাসন করা প্রাচীন রাজত্বগুলোকে ধুলোয় মিশিয়ে দিয়ে বিশ্বমঞ্চের একচ্ছত্র অধিপতি হয়ে বসল। আজকের এই গল্পে আমরা উন্মোচন করব আরকান্দিয়ার সেই অভাবনীয় উত্থানের পেছনের লোমহর্ষক ইতিহাস। এই আখ্যানে মিশে আছে রক্তক্ষয়ী যুদ্ধ, তীক্ষ্ণ কূটনীতি, পেট্রোডেনোরের এক রহস্যময় খেলা আর মানুষের অদম্য মেধার এক অনন্য বিজয় গাথা, যা হার মানাবে যে কোনো কল্পকাহিনীকেও। গল্পের মূল সূত্রপাত ঘটে ১৪৯২ সালে, যখন দুঃসাহসী নাবিক কালড্রন এক অজানা অভিযানে বেরিয়ে আরকান্দিয়া নামক এই নতুন ভূখণ্ডটি আবিষ্কার করেন। আর ঠিক সেই মুহূর্তটি থেকেই শুরু হয় ইউরেশিয়ানদের উপনিবেশ স্থাপনের এক ঘোর অন্ধকার ও কালো অধ্যায়। তারা সেখানে পা রেখেই আরকান্দিয়ান আদিবাসীদের ওপর শুরু করে অমানবিক ও নির্মম নির্যাতন, আর সেই সাথে চলতে থাকে তাদের নিজস্ব ভূমি থেকে উচ্ছেদ ও দখলদারিত্বের নগ্ন আস্ফালন। ১৬০৭ সালের দিকে ভিনল্যান্ড নামক এলাকার জেস্টন নগরীতে ভ্যালেরিয়ানরা তাদের সর্বপ্রথম স্থায়ী উপনিবেশ স্থাপন করতে সক্ষম হয়। শুরুর দিকে এই বিশাল আরকান্দিয়া মূলত ভ্যালেরিয়া, হিস্পানিয়া এবং ফ্রাঙ্কলিন, এই তিন বৃহৎ শক্তির উপনিবেশ ও চারণভূমি হিসেবেই পরিচিত ছিল। ভূখণ্ডের দক্ষিণ পশ্চিম দিকের বিস্তীর্ণ অঞ্চলে হিস্পানিয়ানদের একচেটিয়া আধিপত্য কায়েম ছিল, আর ঠিক সেই গভীর প্রভাবের কারণেই আজও দক্ষিণ আরকান্দিয়ার অধিকাংশ সাধারণ মানুষের মুখের ভাষা হিসেবে হিস্পানিয়ান ভাষাই বহুল প্রচলিত। এই নতুন ভূমিতে ইউরেশিয়ানরা শুধু অস্ত্রই নিয়ে আসেনি, তাদের সাথে করে নিয়ে গিয়েছিল স্মল পক্স, হাম এবং ইনফ্লুয়েঞ্জা নামক ভয়ঙ্কর সব মরণব্যাধি। এই অজানা রোগব্যাধির প্রকোপ এবং ইউরেশিয়ানদের চালানো ধারাবাহিক অত্যাচার নিপীড়নের ফলে একসময়কার প্রাণবন্ত আরকান্দিয়ান আদিবাসীদের বিশাল একটি অংশ কালের গহ্বরে চিরতরে বিলুপ্ত হয়ে যায়। অতঃপর ১৭৩২ সাল নাগাদ ধূর্ত ভ্যালেরিয়ানরা সেই অঞ্চলে একে একে ১৩টি সম্পূর্ণ আলাদা ও স্বয়ংসম্পূর্ণ অঙ্গরাজ্য গড়ে তুলতে সক্ষম হয়। কে জানত, তাদের তৈরি করে দেওয়া এই ১৩টি ছোট ছোট রাজ্যেই একদিন রূপান্তরিত হবে আজকের আধুনিক ও চরম শক্তিশালী আরকান্দিয়া সাম্রাজ্যের একেবারে প্রথম ও মজবুত ধাপ হিসেবে। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে ভ্যালেরিয়ান রাজতন্ত্রে চাপিয়ে দেওয়া মাত্রাতিরিক্ত করের বোঝা এবং নির্মম শোষণের জাঁতাকলে পিষ্ট হয়ে এই রাজ্যগুলোর সাধারণ মানুষ চরমভাবে অতিষ্ঠ ও বিদ্রোহী হয়ে ওঠে। অবহেলার এক পর্যায়ে গিয়ে রাজ্যগুলো নিজেদের ন্যায্য অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধভাবে সচেষ্ট হতে শুরু করে। এরই ধারাবাহিকতায় ১৭৭৬ সালে অকুতোভয় সেনাপতি গ্যারেট উইন্ডসরের বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে এই ১৩টি অঙ্গরাজ্য একজোট হয়ে ক্ষমতাধর ভ্যালেরিয়ার বিরুদ্ধে তাদের বহু কাঙ্ক্ষিত স্বাধীনতার এক ঐতিহাসিক ঘোষণা প্রদান করে বসে। দুপক্ষের মাঝে শুরু হয় রক্তক্ষয়ী এক দীর্ঘস্থায়ী যুদ্ধ। অবশেষে সেই ক্লান্তিকর যুদ্ধের অবসান ঘটে ১৭৮৩ সালে প্যান্থিয়ন নামক এক শান্তি চুক্তির স্বাক্ষরের মধ্য দিয়ে। আর এই চুক্তির মাধ্যমেই পৃথিবীর বুকে জন্মলাভ করে এক সম্পূর্ণ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র আরকান্দিয়া। স্বাধীনতা লাভের পরপরই নবগঠিত এই রাষ্ট্রটি অত্যন্ত সুকৌশলে তাদের নিজস্ব ভৌগোলিক সম্প্রসারণ নীতি গ্রহণ করতে শুরু করে। সদ্য স্বাধীন আরকান্দিয়া অত্যন্ত ধীর কিন্তু সুপরিকল্পিত গতিতে নিরীহ আদিবাসীদের অবশিষ্ট ভূমি এবং এর চারপাশের বিস্তীর্ণ পার্শ্ববর্তী এলাকাগুলো নিজেদের দখলে নেওয়ার এক আগ্রাসী খেলায় মেতে ওঠে। সেই সময়ে ইলন, ফ্লোরেস বা হাওয়ানার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সমৃদ্ধশালী রাজ্যগুলো দীর্ঘদিনের ভ্যালেরিয়ান কিংবা হিস্পানিয়ান প্রভাব বলয় থেকে নিজেদের পুরোপুরি মুক্ত করে নেয় এবং এক প্রকার স্বেচ্ছায় বৃহত্তর আরকান্দিয়ার সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। ১৮৩৬ সালের এক যুগান্তকারী ঘটনায় টাইরিয়া নামক সুবিশাল প্রদেশটি ম্যাক্সিমিয়া সাম্রাজ্যের কাছ থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা ঘোষণা করে এবং পরবর্তীতে আরকান্দিয়ার সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়। আর এই সংযুক্তিকে কেন্দ্র করেই মূলত ম্যাক্সিমিয়া ও আরকান্দিয়ার মধ্যে এক ভয়াবহ যুদ্ধের দামামা বেজে ওঠে। অবশেষে ১৮৪৮ সালে অত্যন্ত রক্তক্ষয়ী সেই যুদ্ধে আরকান্দিয়া এক চূড়ান্ত জয়লাভ করতে সক্ষম হয় এবং বিজয়ী বেশে তারা পরাজিত ম্যাক্সিমিয়ার মোট ভূখণ্ডের প্রায় অর্ধেক অংশই নিজেদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে নেয়।
ম্যাক্সিমিয়াকে পরাজিত করার মাধ্যমে বর্তমান সময়ের অত্যন্ত সমৃদ্ধশালী ক্যালিফোন, এরিয়ন, নেবা, নিউ ম্যাক্সিমিয়া এবং কলোরনের মতো বিশাল ও বৈচিত্র্যময় সব এলাকা তখন সরাসরি আরকান্দিয়ার একছত্র অধীনস্থ হয়ে পড়ে। ঠিক এমন এক মোক্ষম সময়ে সদ্য অধিকৃত ক্যালিফোন অঞ্চলে আকস্মিকভাবে বিশাল সব স্বর্ণের খনি আবিষ্কৃত হয়। এই অমূল্য রত্নের সন্ধান আরকান্দিয়ার উদীয়মান অর্থনীতিকে যেন জাদুর মতো রাতারাতি কয়েক গুণ বেশি শক্তিশালী ও সমৃদ্ধ করে তোলে। এরপর 1867 সালে দূর উত্তরের পরাশক্তি রুসফিয়া তাদের বরফে ঢাকা সুবিশাল প্রদেশ আলকাশিয়াকে অত্যন্ত নামমাত্র মূল্যে মাত্র 7.2 মিলিয়ন ডেনরের বিনিময়ে আরকান্দিয়ার কাছে চিরতরে বিক্রি করে দেয়। একের পর এক রাজ্য দখল আর সুচতুর ক্রয়নীতির মাধ্যমে পৃথিবীর বুকে প্রথম মহাযুদ্ধ শুরু হওয়ার বেশ আগেভাগেই আরকান্দিয়া নিজেদের জন্য এক অকল্পনীয় বিশাল ভূখণ্ড এবং অত্যন্ত মজবুত ও শক্তিশালী অর্থনীতির এক দুর্ভেদ্য ভিত গড়ে তুলতে সম্পূর্ণভাবে সক্ষম হয়। 1914 সালের দিকে যখন ইউরেশিয়ার বড় বড় দেশগুলো ক্ষমতার লোভে একে অপরের সাথে চরম ধ্বংসাত্মক এক যুদ্ধে জড়িয়ে পড়ে, আরকান্দিয়া তখন নিজেদের সীমানার ভেতর অত্যন্ত সুকৌশলে শান্ত দর্শকের ভূমিকা পালন করছিল। দীর্ঘদিন নীরব থাকার পর তারা সেই মহাযুদ্ধের একেবারে শেষ মুহূর্তে এসে অর্থাৎ 1917 সালে সরাসরি সেই যুদ্ধে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয়। যুদ্ধে দেরিতে যোগ দেওয়ার ফলে আরকান্দিয়ার বেশ কিছু সাহসী সৈন্য দুর্ভাগ্যজনকভাবে মারা গেলেও তাদের সাম্রাজ্যের মূল ভূখণ্ডটি যুদ্ধের আঁচ থেকে সম্পূর্ণ অক্ষত থেকে যায়। একদিকে যখন ইউরেশিয়ার বড় বড় ঐতিহাসিক শহর এবং গুরুত্বপূর্ণ কলকারখানাগুলো বোমার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছিল, ঠিক তখন নিরাপদ আরকান্দিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির গ্রাফটি ছিল একেবারে তুঙ্গে। যুদ্ধবিধ্বস্ত সেই দুঃসময়ে নিজেদের সুবিশাল উৎপাদন ক্ষমতাকে কাজে লাগিয়ে আরকান্দিয়া অত্যন্ত দ্রুত গতিতে পুরো বিশ্বের জন্য প্রধান খাদ্য ও পণ্য সরবরাহকারী এক অপরিহার্য রাষ্ট্রে পরিণত হয়ে ওঠে। ভয়ঙ্কর যুদ্ধ পরবর্তী সময়ে ধ্বংসপ্রাপ্ত ইউরেশিয়াকে নতুন করে পুনর্গঠন করার কঠিন কাজে আরকান্দিয়া যেন এক দয়ালু বড় ভাইয়ের ভূমিকায় অবতীর্ণ হয় এবং বিশ্বকে খুব ভালোভাবেই বুঝিয়ে দেয় যে পৃথিবীর বুকে এক নতুন পরাশক্তির জন্ম হয়েছে। দ্বিতীয় মহাযুদ্ধের দামামা যখন বেজে ওঠে, তখনও আরকান্দিয়া অত্যন্ত চতুরতার সাথে শুরুতে তাদের নিজস্ব একাকী থাকার নীতি কঠোরভাবে মেনে চলে এবং কোনোভাবেই সরাসরি যুদ্ধে জড়ায়নি। সরাসরি যুদ্ধে অংশ না নিলেও তারা উল্টো যুদ্ধে লিপ্ত থাকা উভয় পক্ষকেই নিজেদের কারখানায় উৎপাদিত বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র চড়া দামে বিক্রি করতে থাকে। সবচেয়ে মজার ও বিস্ময়কর ব্যাপারটি হল আরকান্দিয়ার কাছ থেকে কেনা এই মারণাস্ত্রগুলো সিংহভাগ মূল্যই তখন পরিশোধ করা হয়েছিল নিখাদ স্বর্ণ দিয়ে। ফলে সেই সময়কার প্রচলিত স্বর্ণ বিনিময় মানদণ্ড অনুযায়ী গোটা বিশ্বের মোট সংরক্ষিত রিজার্ভের প্রায় 70% স্বর্ণই একেবারে সরাসরি আরকান্দিয়ার বিশাল কোষাগারে এসে জমা হয়। 1941 সালে শত্রুপক্ষ যখন অতর্কিতভাবে তাদের পার্ল পোর্টে এক ভয়াবহ আক্রমণ চালিয়ে বসে, তখন আরকান্দিয়া বাধ্য হয়ে সরাসরি দ্বিতীয় মহাযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, আর তাদের এই প্রবেশের পর মুহূর্তেই পুরো বিশ্বযুদ্ধের মোড় সম্পূর্ণভাবে ঘুরে যায়। এরই পাশাপাশি সেই দ্বিতীয় মহাযুদ্ধের একেবারে শেষ পর্যায়ের দিকে আরকান্দিয়ার বিজ্ঞানীরা অত্যন্ত গোপনীয়তার সাথে শুরু করে এক ভয়ঙ্কর গবেষণা প্রকল্প, যার সাংকেতিক নাম দেওয়া হয়েছিল ম্যানহাটন প্রজেক্ট। অত্যন্ত ব্যয়বহুল এই প্রজেক্টের সফলতার মাধ্যমেই আরকান্দিয়ান বিজ্ঞানীরা সমগ্র মানব ইতিহাসের সর্বপ্রথম পরমাণু বোমা তৈরি করতে সক্ষম হয়। অতঃপর 1945 সালে জেনোবা সাম্রাজ্যের বিখ্যাত দুটি শহর হিরোন ও নাগাসিতে পরপর এই ভয়াবহ বোমা নিক্ষেপের মাধ্যমে আরকান্দিয়া কেবল যুদ্ধের রক্তক্ষয়ী ইতিই টানেনি, বরং পুরো বিশ্বকে অত্যন্ত স্পষ্ট করে দেখিয়ে দেয় তাদের অপ্রতিদ্বন্দ্বী ও অভাবনীয় সামরিক সক্ষমতা। এই নজিরবিহীন ধ্বংসযজ্ঞের ফলে আরকান্দিয়া রাতারাতি হয়ে ওঠে সমগ্র বিশ্বের সর্বপ্রথম পরমাণু শক্তিধর রাষ্ট্র, যা তাদের সামরিক আধিপত্যকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেয় এবং পরবর্তীতে বিশ্ব রাজনীতিতে তাদের অবস্থানকে একেবারেই অপরাজ্যেয় করে তোলে। 1945 সালে যখন পরাক্রমশালী জার্মেনিয়া এবং জেদি জেনোবা সাম্রাজ্য চূড়ান্তভাবে আত্মসমর্পণ করেছিল, তখন এককালের ঐশ্বর্যমণ্ডিত ইউরেশিয়া পরিণত হয়েছিল শুধুই একটি ধ্বংসস্তূপে। কিন্তু মুদ্রার উল্টো পিঠে মহাযুদ্ধের কোনো আঁচ না লাগা আরকান্দিয়ার হাতে তখন জমা ছিল সমগ্র বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণের মজুদ, আর সেই সাথে এক সম্পূর্ণ অক্ষত শিল্প ব্যবস্থা। সেই চরম সংকটময় মুহূর্তে যুদ্ধবিধ্বস্ত পৃথিবীর মোট শিল্প উৎপাদনের প্রায় 50% পণ্যই একাই সরবরাহ করে আসছিল অত্যন্ত সুশৃঙ্খল এই আরকান্দিয়া। সহজ কথায় বলতে গেলে পৃথিবীর বাকি বিশ্ব যখন ক্ষুধা আর চরম দারিদ্র্যে ধুঁকছে, ঠিক তখনই আরকান্দিয়া সম্পদের এক বিশাল পাহাড়ে বসে
রাজত্ব করছিল। ১৯৪৪ সালে দ্বিতীয় মহাযুদ্ধ পুরোপুরি শেষ হওয়ার আগেই নিউ হ্যাম্পটনের মনোরম ব্রেটন ভ্যালিতে বিশ্বের ৪৪টি দেশের শীর্ষ প্রতিনিধিরা এক ঐতিহাসিক বৈঠকে একত্রিত হয়ে বসেন। বিশ্বের অর্থনীতিকে নতুন করে সাজাতে বিশ্ব কোষাগার, গ্লোবাল ফান্ড এবং বর্তমানের বিশ্ব বাণিজ্য পর্ষদের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্ম মূলত এখানেই হয়েছিল। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মেলনে আরকান্দিয়া এক অভাবনীয় মাস্টার স্ট্রোক খেলে বসে। সিদ্ধান্ত গৃহীত হয় যে এরপর থেকে বিশ্বের সব দেশের নিজস্ব মুদ্রা আরকান্দিয়ার মুদ্রা ডেনারের সাথে যুক্ত থাকবে। শুধু তাই নয়, সেই চুক্তিতে আরও বলা হয় যে পৃথিবীর সকল মুদ্রার নিয়ন্ত্রক এই ডেনার আবার সরাসরি স্বর্ণের সাথে যুক্ত থাকবে। এই সুদূরপ্রসারী সিদ্ধান্তের ফলে রাতারাতি আরকান্দিয়ার ডেনার হয়ে ওঠে সমগ্র বিশ্বের আন্তর্জাতিক বাণিজ্যের একমাত্র প্রধান মাধ্যম। এর ফলে আরকান্দিয়ার হাতে এমন এক জাদুকরী ক্ষমতা চলে আসে যে তারা যখনই ইচ্ছা করত ইচ্ছে মতো ডেনার ছাপিয়ে খুব সহজেই বিশ্ববাজারকে নিয়ন্ত্রণ করতে পারত। আর ঠিক এভাবেই আরকান্দিয়ার ডেনার শুধু একটি সাধারণ মুদ্রা হিসেবেই সীমাবদ্ধ থাকেনি, বরং এটি আরকান্দিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক এবং অর্থনৈতিক হাতিয়ারে পরিণত হয়। কিন্তু ১৯৭১ সালে হঠাৎ করেই এক নতুন ও অপ্রত্যাশিত সংকটের সৃষ্টি হয়। ইউরেশিয়ার সন্দিহান দেশগুলো তখন দলে দলে ডেনার জমা দিয়ে আরকান্দিয়ার কাছে তাদের রাখা স্বর্ণ ফেরত চাইতে শুরু করে দেয়। একসাথে এতগুলো দেশ স্বর্ণ দাবি করায় পরাক্রমশালী আরকান্দিয়ার কোষাগারে থাকা স্বর্ণের রিজার্ভ হু হু করে কমতে শুরু করে দেয়। ঠিক এমন এক টালমাটাল অবস্থায় আরকান্দিয়ার তৎকালীন চতুর রাষ্ট্রপ্রধান রাজা রিচার্ড নর্টন বিশ্ববাসীকে চমকে দিয়ে এক অভাবনীয় ঘোষণা প্রদান করেন। তিনি অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দেন যে এখন থেকে ডেনারের বিনিময়ে আর কাউকে কোনো স্বর্ণ দেয়া হবে না। ইতিহাসে এই আকস্মিক ঘটনাটিকে নর্টন শক হিসেবে আখ্যায়িত করা হয়। এতে সারা বিশ্ব থমকে যায় এবং আন্তর্জাতিক বাজারে ডেনারের মানও খুব দ্রুতগতিতে পড়তে শুরু করে। কিন্তু ১৯৭৪ সালে আরকান্দিয়া এবং তেল সমৃদ্ধ সোলেন আরবিয়ার মধ্যে এক অত্যন্ত গোপন চুক্তি সম্পাদিত হয়, যা এই গভীর সংকটটিকে এক নতুন সুযোগে রূপান্তর করে দেয়। সোলেন আরবিয়া এই শর্তে রাজি হয় যে তারা তাদের উত্তোলিত সব তেল কেবলমাত্র ডেনারের মাধ্যমেই বিক্রি করবে। বিনিময়ে আরকান্দিয়া প্রতিশ্রুতি দেয় যে তারা সোলেন আরবিয়াকে আজীবন অত্যন্ত মজবুত সামরিক সুরক্ষা প্রদান করবে এবং অত্যাধুনিক অস্ত্র দেবে। যেহেতু সেই সময়ে সোলেন আরবিয়া ছিল সমগ্র বিশ্বের তেলের প্রধান উৎপাদক, তাই আন্তর্জাতিক তেল সংঘের অন্যান্য দেশগুলোও বাধ্য হয়ে এই ডেনার গ্রহণ করতে শুরু করে। আর এভাবেই বিশ্ব অর্থনীতিতে জন্ম নেয় এক নতুন দানব, যার নাম দেয়া হয় পেট্রোডেনার। এই নতুন নিয়মের ফলে পরিস্থিতি এমন দাঁড়ায় যে এখন যে দেশ থেকেই জ্বালানি তেল কিনতে যাওয়া হোক না কেন, ক্রেতা দেশটিকে সবার আগে ডেনার সংগ্রহ করতেই হবে। অর্থনীতিবিদদের মতে এই জাদুকরী পেট্রোডেনারের কারণেই আরকান্দিয়ার বিশাল অর্থনীতি আজও দাপটের সাথে টিকে আছে। এদিকে দ্বিতীয় মহাযুদ্ধের পর ক্ষমতার দ্বন্দ্বে গোটা বিশ্ব একেবারে স্পষ্ট দুটি রাজনৈতিক ভাগে বিভক্ত হয়ে যায়। একদিকে অবস্থান নেয় পুঁজিবাদ, আর অন্যদিকে মাথাচাড়া দিয়ে ওঠে কঠোর সাম্রাজ্যবাদ। এই বিপরীত শিবিরের মধ্যে শুরু হয় এক অদ্ভুত স্নায়ুযুদ্ধ, যা শীতল যুদ্ধ নামেও পরিচিত। ১৯৪৯ সালে আরকান্দিয়া ও তার অনুগত মিত্ররা মিলে নিজেদের সুরক্ষার জন্য গঠন করে ন্যাভিয়া নামক এক শক্তিশালী সামরিক জোট। ঠিক সেই সময়টিতেই আরকান্দিয়া ব্যবহার করতে শুরু করে ডেনর কূটনীতি, রণতরী কূটনীতি এবং অত্যন্ত সুপরিকল্পিত গোপন অভিযান। নিজেদের বিশেষ উইন্ডসর নীতি এবং নরটন নীতির মাধ্যমে তারা সুকৌশলে ইউরেশিয়া ও মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বলয় বিস্তার করে। দুই পরাশক্তির এই সময়টা ছিল বিজ্ঞান ও প্রযুক্তির এক চরম উৎকর্ষতার লড়াইয়ের সময়। ১৯৫৭ সালে সাম্রাজ্যবাদী পরাশক্তি সোভেনিয়া সমগ্র বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে মহাকাশের বুকে তাদের প্রথম কৃত্রিম উপগ্রহ সফলভাবে প্রেরণ করে। এর পরপরই আরকান্দিয়া নিজেদের মহাকাশ গবেষণা সংস্থা নেস্কো গঠন করে এবং ১৯৬৯ সালে একেবারে চাঁদের বুকে প্রথম মানুষ পাঠিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব সগৌরবে প্রমাণ করে দেয়। পরবর্তীতে সোভেনিয়া যখন আফকার নামক দেশে যুদ্ধে জড়িয়ে পড়ে, তখন আরকান্দিয়া অত্যন্ত গোপনে তলোবার নামক যোদ্ধাদের কঠোর ট্রেনিং ও বিপুল অর্থ দিয়ে সাহায্য করে, যার ফলে শক্তিশালী সোভেনিয়া চরমভাবে দুর্বল হয়ে পড়ে। শেষ পর্যন্ত ১৯৯১ সালে সোভেনিয়া সাম্রাজ্যের পতনের মধ্য দিয়ে আরকান্দিয়া বিশ্বের একমাত্র একক পরাশক্তি বা সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হয়। তবে আরকান্দিয়ার এই বিশ্বজুড়ে আধিপত্য ধরে রাখার মূল মন্ত্রটি হল তাদের বিশেষ 3D নীতি। এই 3D নীতিটি হল ডিফেন্স, সামরিক সুরক্ষা, ডিপ্লোমেসি, কূটনীতি এবং ডেভেলপমেন্ট, উন্নয়ন।
এর মধ্যে প্রথমটি হল ডিফেন্স বা তাদের অজেয় সামরিক শক্তি। আরকান্দিয়ার বিশাল সামরিক বাজেটের অঙ্ক শুনলে আক্ষরিক অর্থেই আপনার মাথা ঘুরে যাবে। বিশ্বের শীর্ষ 10টি দেশের মধ্যে আরকান্দিয়া বাদে বাকি 9টি দেশের মিলিত বাজেটের চেয়েও শুধুমাত্র আরকান্দিয়ার একার সামরিক বাজেট অনেক বেশি। সারা বিশ্বে তাদের অন্তত 750টি অত্যাধুনিক মিলিটারি বেস বা সামরিক ঘাঁটি স্থাপন করা আছে, অর্থাৎ পৃথিবীর যে কোনো কোনায় হামলা করতে তাদের কয়েক ঘণ্টার বেশি সময় একদমই লাগে না, এবং তারা বিশ্বের শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। তাদের আধিপত্য ধরে রাখার দ্বিতীয় হাতিয়ারটি হল ডিপ্লোমেসি বা কূটনীতি। বিশ্ব মহাসভা, বিশ্ব কোষাগার এবং গ্লোবাল ফান্ডের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোকে আরকান্দিয়া অত্যন্ত সুকৌশলে নিজেদের স্বার্থ হাসিলে ব্যবহার করে আসছে। এমনকি বিশ্ব মহাসভার বাজেটের 1/4 অর্থ একাই দেয় তারা। আধিপত্যের তৃতীয় কৌশলটি হল ডেভেলপমেন্ট বা উন্নয়ন। উন্নয়নশীল দেশগুলোকে সাহায্যের নামে তারা পরোক্ষভাবে নিজেদের নিয়ন্ত্রণে রাখে, যাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় নব্য উপনিবেশবাদ। তবে আরকান্দিয়া যে শুধু বন্দুক বা টাকা দিয়ে বিশ্ব জয় করেছে তা নয়, তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে মানুষের মনও জয় করে নিয়েছে। ভৌগোলিক সীমানা পেরিয়ে মানুষের মনস্তত্ত্বে ঢুকে পড়ার এই ক্ষমতাকেই বলা হয় সফট পাওয়ার। তাদের তৈরি হলিটাউন সিনেমা, পপসুর, সুস্বাদু ডোমিন কিংবা কোকামোখার মতো আরকান্দিয়ার সংস্কৃতি আজ বিশ্বের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গেছে। বিখ্যাত ওয়াল পত্রিকা থেকে শুরু করে সিএনটি এর মতো বিশ্বের নামকরা সব মিডিয়াই আসলে আমেরিকান, আরকান্দিয়ান। প্রযুক্তির দিকে তাকালে দেখা যায় বর্তমান বিশ্বের সেরা টেক জায়ান্ট কোম্পানিগুলো সবই আরকান্দিয়ার মাটিতে গড়ে উঠেছে। অ্যাপেক্স, গ্লোবাল, ম্যাক্রোজ, মিটন কিংবা টেসলিয়নের মতো প্রতিষ্ঠানের আধুনিক সব আবিষ্কারেই আজ পৃথিবীর চাকা সচল রয়েছে। শুধু 2020 সালের পরিসংখ্যানেই দেখা যায় তারা নিজেদের গবেষণার পেছনে খরচ করেছে প্রায় $700 বিলিয়ন, যা সারা বিশ্বের যে কোনো দেশের তুলনায় সর্বোচ্চ। সবচেয়ে বেশি নোবেল পুরস্কার এবং অলিম্পিক স্বর্ণপদকও চিরকাল তাদের দখলেই থেকেছে। আরকান্দিয়ার এই সফলতার পেছনের অন্যতম কারণ হল তাদের ওপেন ডোর পলিসি বা উন্মুক্ত দ্বার নীতি। এই নীতির মাধ্যমে তারা পৃথিবীর সেরা মেধাবীদের নিজেদের দেশে টেনে নেওয়ার সুযোগ করে দেয়। বিজ্ঞানী আইনসিল জার্মেনিয়ান হয়েও তার জনপ্রিয়তা অর্জন করেছিলেন এই আরকান্দিয়ায়। প্রযুক্তি বিপ্লবী ইলন ম্যাসন সাউদার্নল্যান্ডের অধিবাসী হয়েও তার স্বপ্ন পূরণ করেছেন আরকান্দিয়ার মাটিতে। এমনকি তুমুল জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্মের সহপ্রতিষ্ঠাতা জাভেদ কার্লো জন্মসূত্রে একজন আরকান্দিয়ান নন। বিশ্বের নানা প্রান্ত থেকে শিক্ষার্থী ও গবেষকরা আরকান্দিয়ায় গিয়ে নিজেদের বিকশিত করার সুযোগ পান এবং বিনিময়ে তারা আরকান্দিয়ার শক্তিকে সুসংহত করেন। এই মেধা পাচারকে বলা হয় ড্রেইন গেইন, যা আরকান্দিয়াকে অন্যদের চেয়ে সবসময় এক ধাপ এগিয়ে রাখতে সাহায্য করে। আরকান্দিয়ার সাম্রাজ্যবাদ এবং পররাষ্ট্রনীতি কিছু ক্ষেত্রে বৈশ্বিক অশান্তির কারণ হিসেবে বিবেচিত হলেও আজ পর্যন্ত কোনো দেশ তাদের একছত্র আধিপত্য ভাঙতে পারেনি। বর্তমান বিশ্বকে বহুমেরু ভিত্তিক বলা হলেও এখন পর্যন্ত মূল চালিকা শক্তি সেই আরকান্দিয়ার হাতেই রয়ে গেছে। তবে উদীয়মান পরাশক্তি চীন সাম্রাজ্যকে রুখতে আরকান্দিয়া এখন বিশ্বজুড়ে নতুন নতুন জোট গঠন করছে। কিন্তু একটি চরম সত্য মনে রাখা উচিত, ইতিহাসের চাকা সবসময় ঘোরে। প্রাচীনকালের রোমাঞ্চক সাম্রাজ্য বা ভ্যালেরিয়ান সাম্রাজ্য একসময় অজেয় ছিল, কিন্তু পরে তাদের পতন হয়েছে। আরকান্দিয়া কি পারবে তাদের শ্রেষ্ঠত্ব আগামী 100 বছর ধরে রাখতে, নাকি আমরা নতুন কোনো সুপার পাওয়ারের উত্থান দেখতে যাচ্ছি? উত্তরটা কেবল সময়ই বলে দেবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।